আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো, অনেক ভালো আছো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমাদের প্রথম মনে হয় 30 মিনিটের মধ্যে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 30 মিনিটের মধ্যেই আমরা মেলা কিছু পড়ছি এবং কোনো কিছু আমরা বাদ দিয়ে পড়াইনি, মেলা কিছু পড়া হয়েছে। ঠিক আছে, তো আজকের দিনের প্রথম প্রশ্ন লেখো, সেটা হলো তারপর একদম সব পড়া শেষ, আমরা লাস্ট মুহূর্তে একটা উদ্দীপক করাইয়া আমরা আজকে চ্যাপ্টার শেষ করে দিব। লেখো, নিউক্লিয় ফিশন বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় ফিশন বিক্রিয়া, নিউক্লিয় ফিশন বিক্রিয়া কাকে বলে? ফিশন বিক্রিয়া কাকে বলে? আমরা মনে হয় লিখতে পারছি, ফিশন বিক্রিয়া কাকে বলে। গত ক্লাসে আমরা ভর ত্রুটি পড়ছি, গত ক্লাসে আমরা বন্ধন শক্তি পড়ছি এবং বন্ধন শক্তির বেলায় আমরা দেখছিলাম যে আমার গত ক্লাসের প্রশ্ন ছিল এত মেগা ইবির গামা দিয়া ওই ডিউটেরিয়াম নিউক্লিয়াসটাকে ভাঙ্গা যাবে কিনা, তাই না? আচ্ছা, একটু মাথা রেখো, কারণ ওই বন্ধন শক্তির অঙ্ক কিন্তু আজকে আমাদের লাগবে। তাহলে ফিশন বিক্রিয়া কাকে বলে লেখার সময় লিখে ফেলাও, যে বিক্রিয়ায়, আচ্ছা রিফা আমরা দেখবো না এটা কি করা যায়, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভর সম্পন্ন, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভর সম্পন্ন দুটি হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয়। কি বললাম খেয়াল করে দেখো, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভর সম্পন্ন দুটি হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয় তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে। আশা আমরা করতে পারি, খাতার মধ্যে সবাই লিখতে পারছো। আবারও বলি, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভর সম্পন্ন দুটি হালকা মৌলের, প্রায় সমান ভর সম্পন্ন দুটি হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয় তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে। তাকে কি বলে ঝটপট বলো তো? নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে। আমরা একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি। যেমন 10N কে একটা নিউট্রন দিয়া আমি 235U92 হচ্ছে একটা ইউরেনিয়ামকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে ওখানে নতুন একটা নিউক্লিয়াস ফর্ম হবে, এটাকে বলা হয় কম্পাউন্ড নিউক্লিয়াস। এটাকে কম্পাউন্ড নিউক্লিয়াস বলে। নতুন একটা নিউক্লিয়াস ফর্ম হবে এবং এই নিউক্লিয়াসটার সাথে সাথে ভেঙে যাবে, ভেঙে হবে 141, বেরিয়াম 56, 92, ক্রিপ্টন 36, প্লাস সাথে আবার 3টা নিউট্রন বের হবে, সাথে প্রায় 200 মেগা ইবি শক্তি বের হবে, প্রায় 200 মেগা ইবি শক্তি নির্গত হবে। এই যে আমরা বিক্রিয়াটাকে দেখলাম, এই বিক্রিয়াটাকেই বলা হয় নিউক্লিয় ফিশন বিক্রিয়া। এইটা ভেঙে ইউরেনিয়াম 236 ভেঙে বেরিয়াম হইছে, ক্রিপ্টন হইছে, সাথে 3টা নিউট্রন বের হইছে এবং প্রায় 200 মেগা ইবি মেলা এনার্জি, 200 মেগা ইবি শক্তি নির্গত হইছে এবং এই শক্তিটা হচ্ছে তাপ শক্তি। এই শক্তিটা হচ্ছে কি শক্তি বলতো? তাপ শক্তি। তাহলে তোমাদের কাছে আমি আবার একটু বলার চেষ্টা করি। ফিশন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে, একটু সাউন্ড হচ্ছে আজকে আমি জানি ইকরা, যে বিক্রিয়া একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে
প্রায় সমান ভর সম্পন্ন দুটি হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। 200 মেগাবি কিন্তু কম না। সেই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়া। তুমি 1 নম্বরে লিখতে পারো বা 1 নম্বর 2 নম্বর লেখার দরকার নাই। এই বিক্রিয়াটি হচ্ছে মানে এভাবে লিখবা না, পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়াই সংঘটিত হয়। একটু হালকা স্টার চিহ্ন দিয়ে লিখবা, পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়া সংঘটিত হয়। একটু লিখে রাখবা প্লিজ। পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়া সংঘটিত হয়। আমরা মনে হয় খাতার মধ্যে সবাই লিখতে পারছি ইয়েস। অ্যাটমিক বোম এবং নিউক্লিয়ার প্লান্ট। আমাদের পাবনার রূপপুরে যে অ্যাটমিক প্লান্টটা হচ্ছে, পারমাণবিক চুল্লিটা বানাচ্ছি আমরা নিউক্লিয়ার কারেন্ট বানানোর জন্য, ওখানেও এই বিক্রিয়াই ঘটানো হবে। এবং এই যে 200 মেগা ইবি না, এই 200 মেগা ইবি হচ্ছে তাপ শক্তি। তার মানে তুমি চিন্তা করতে পারো, আই থিঙ্ক ইউ ক্যান ইমাজিন, যে এই 200 মেগা ইবি তাপশক্তি পাওয়া যাচ্ছে একটা ফিশন বিক্রিয়ায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফিশন বিক্রিয়া ঘটবে, একসাথে ঘটবে। এরকম কোটি কোটি 200 মেগা ইবি শক্তি বের হবে এবং এই 200 এই তাপশক্তিকে পানির মধ্যে সরবরাহ করে সেই পানিকে বাষ্পে রূপান্তর করা হবে। বর্তমানে আমরা যে পানিকে বাষ্পে রূপান্তর করতেছি, এটা মানে তেলের মাধ্যমে অথবা কয়লার মাধ্যমে অথবা গ্যাসের মাধ্যমে। কিন্তু আমরা নিউক্লিয়ার প্লান্টে এই বিক্রিয়ার ফলে যে এনার্জিটা পাবো, যে বিক্রিয়ার ফলে যে হিট এনার্জিটা পাবো, এই এনার্জিটাই আমি পানির মধ্যে সাপ্লাই করব। সাপ্লাই করার পরে তোমার এই পানিটা বাষ্পে রূপান্তর হবে। সেই বাষ্পের ফ্লোর মাধ্যমে আমরা টারবাইন ঘুরাবো, যেটা এখনো টারবাইন ঘুরাই করা যায়। এসি কারেন্ট তো টারবাইন ঘুরাই আসবে, টারবাইন ঘুরাবো এবং প্রচুর পরিমাণ আমরা পাবো। নিউক্লিয়ার প্লান্টের অসুবিধা কি জানো? নিউক্লিয়ার প্লান্টের প্রথমবার বানাইতেই কষ্টটা হয়। মানে নিউক্লিয়ার প্লান্ট হলো ওই যে রাজহাঁস, সোনার রাজহাঁস বলে না, মানে প্রথম কষ্ট হবে, প্রথম তাকে বানাইতে অনেক খরচ হচ্ছে, এটা হচ্ছে। একবার যখন ও তৈরি হয়ে যাবে তখন সমানে এনার্জি সাপ্লাই দিতে থাকবে আমাদেরকে, তখন আর খরচ অত বেশি হবে না। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়ার প্লান্টের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হলো যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো কারণে এটা এক্সপ্লোশন, তবে আমাদের দেশে যেটা বলা হচ্ছে, আমি যতদূর পত্রিকা দেখেছি, যে নিউক্লিয়ার বোমও যদি এটার উপর ফেলানো হয় কিছুই হবে না। এরকম টেকনোলজি আমরা এখানে ইউজ করতেছি। অতএব আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। উই নিড এনার্জি বাজান রে, উই নিড এনার্জি, উই নিড ইলেকট্রিসিটি, উই নিড মানে এনিহাউ এনার্জি। একটা দেশের উন্নয়ন এনার্জির মাধ্যমে হবে, শক্তির মাধ্যমে হবে। ইলেকট্রিসিটি নাই, দেশের উন্নয়ন কিভাবে হবে? অতএব এই ধরনের প্লান্ট আমাদের করতে হবে, তবে একটু সাবধানও থাকা লাগবে। যে কোনো ব্যাপারই আমাদের সাবধান থাকা লাগবে। আমি তোমাদেরকে একটা গল্প বলি। গল্পটা আমি যেহেতু আমার একটু বলতে হবে, গল্পটা যেহেতু এই বিক্রিয়ার সাথে সম্পর্কিত, গল্পটা বলি। তোমরা জানো, তোমরা যারা আইটি এক্সপার্ট আছো, তোমরা অনেক ভালো ফেসবুক চালাতে পারো, তোমরা মোবাইল বলো, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, তোমরা মানে তোমাদের গ্রোন আপটা এরকম করে হয়েছে, তোমরা অনেক জানো। আমরা বুড়া মানুষ, আমাদের সময় রেডিও ছিল, ট্রানজিস্টর, গান কি। এখন তোমাদের কাছে যে প্রশ্নটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, নিউক্লিয়ার আমি আসবো পরে দরকার হলে। 1986 তোমরা মনে হয় জানো, প্লাস আমাদের একটা চেরনোবিল ভাইরাস অ্যাটাক করলো কত সালে, যে সমস্ত অনেক দেশের কম্পিউটারগুলো বিকল হয়ে গেল, তাই না? চেরনোবিল ভাইরাস। এই ভাইরাসটার নাম কেন দেওয়া হয়েছে তার কারণটা একটু বলি। তার কারণটা হচ্ছে অনেকটা এরকম। না, আইটি এক্সপার্ট না, আমি বাইজের শিশির আমি এটা বলি নাই, বলছি যে তোমরা যে কোনো এই সমস্ত ব্যাপারে খুব এক্সপার্ট। আমরা বুড়া মানুষ অতটা এক্সপার্ট নই। যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো 1986 26শে এপ্রিল
চেরনোবিলে, রাশিয়ার চেরনোবিলের নিউক্লিয়ার প্লান্টে ঝামেলা হইল, এবং তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, আসল রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন, ইউক্রেন, তারপর অন্য যে রাষ্ট্রগুলা, যে তাজাকিস্তান, এরা সব মিলে একটা সোভিয়েত ব্লক ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল। গর্বাচেভ ছিল তখনকার নেতা। তখন আমেরিকার সাথে ওদের ঠান্ডা যুদ্ধ হচ্ছে, কোল্ড ওয়ার, মানে আমেরিকা যদি উত্তর দিকে যায়, রাশিয়া যাচ্ছে দক্ষিণ দিকে, জাস্ট উল্টা বিপরীত। আমেরিকা কিউবাকে ধ্বংস করতে চায়, রাশিয়া কিউবাকে সেভ করতে চায়, এরকম একটা অবস্থা ছিল এক সময় বিশ্বে। তখন ঠান্ডা, তোমরা তো জন্মই হয়নি তোমাদের অনেকের, ঠান্ডা যুদ্ধ ছিল তখন, এটাকে বলতো কোল্ড ওয়ার। তখন রাশিয়ার চেরনোবিলে, ইউক্রেন আছে, তাজাকিস্তান, তারপরে নামগুলো কেন যে ভুলে গেলাম, উজবেকিস্তান, এগুলো তো সব এই পাশের। ওই পাশে তো আরো আছে তোমার, কি বলবো আমি, নামগুলো মনে আসছে না। অনেকগুলা স্টেট নিয়ে তো আমাদের রাশিয়া ছিল, অনেকগুলো স্টেট মিললেই কিন্তু আমাদের রাশিয়া ছিল। এখন আমি যেটা তোমাদের কাছে বলতে যাচ্ছি, তখন 26শে এপ্রিল নিউক্লিয়ার মানে চেরনোবিলে ঝামেলা হইল, এবং আমেরিকা রাশিয়ার সাথে ঠান্ডা যুদ্ধ চলতেছে। যুদ্ধ যে কোনো সময় লেগে যাবে, স্নায়ুযুদ্ধ বলা হয়, তাছাড়া স্নায়ুযুদ্ধ কোল্ড ওয়ারও বলা হয়। মানে কি, যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে অবস্থা। আর যুদ্ধ মানে কি কি যেন তেন যুদ্ধ না বাজান, সেই যুদ্ধটা হলো নিউক্লিয়ার যুদ্ধ। সামান্য 2টা বোমার কারণে হিরোশিমা নাগাসাকিতে কি যে হয়েছে তোমরা জানো। এই সামান্য ফ্যাটম্যান আর লিটল ওয়াই যে কি যে বোমার নাম, এই সামান্য, তার চেয়ে অনেক ভয়ানক ভয়ানক বোমা এখন এই কান্ট্রিগুলোর কাছে আছে। তারা চাইলে পৃথিবীকে 14বার ধ্বংস করতে পারে, এরকম অবস্থা তারা আছে। তো যুদ্ধ চলতে, ঠান্ডা যুদ্ধ চলতেছিল, এমন সময় রাশিয়াতে এই ঝামেলাটা হলো, চেরনোবিলের ঝামেলাটা হলো, এবং রাশিয়া চুপচাপ বসে আছে, সে স্বীকার করে নাই, সে বিশ্ববাসীকে জানাইতে চাইলো না তাদের এতে ঝামেলা হয়েছে। আমরা মনে মনে গেস করতে পারি হয়তো এরকমই হয়েছে যে রাশিয়া যদি ব্যাপারটা প্রকাশ করে ফেলে, আমেরিকা বলবে, এই তুমি তোমার নিউক্লিয়ার প্লান্টে সামলাতে পারো না, তোমার নিউক্লিয়ার প্লান্টে ঝামেলা হয়, তুমি আমার সাথে যুদ্ধ কি করবা, জাস্ট কথার কথা আর কি। সে চুপচাপ বসে আছে, গোপনীয়তা অবলম্বন করতেছে। এরই মধ্যে রেডিয়েশন কিন্তু যাচ্ছে, বাতাসে রেডিয়েশন ছড়া যাচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে চেরনোবিলে, এখনো ঝামেলা হচ্ছে চেরনোবিলে। এবং ওই ভাইরাসটার নাম ছিল চেরনোবিল ভাইরাস। 26শে এপ্রিল ওইটা আমাদের বিভিন্ন দেশের কম্পিউটার অ্যাটাক করছিল। এখন আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হলো, কিন্তু রাশিয়া স্বীকার না করলেও তার আশেপাশে যে কান্ট্রিগুলা, যেমন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, জেন্টেল কান্ট্রি, অনেক ভালো একটা শান্তির দেশ বলা হয় ওদেরকে, ওরা ওদের হঠাৎ করে বাতাস চেক করলো, বাতাস পরীক্ষা করে না, আমাদের দেশও পরীক্ষা হয়, বাতাস চেক করলো, চেক করে দেখে যে বাতাসের নর্মাল যে রেডিয়েশন থাকার কথা, তার চেয়ে অনেক বেশি মাত্রা রেডিয়েশন বাতাসে আছে। নর্মালি বাতাসে, আমাদের দেশের বাতাসও কিন্তু রেডিয়েশন আছে, কিন্তু এটা আমাদের জন্য সহনীয়, ক্ষতিকর না। তো সুইডেন, নরওয়ে এরা চেক করে দেখলো যে এদের বাতাসে নর্মাল মাত্রা যে রেডিয়েশন থাকার কথা, তার চেয়ে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প হঠাৎ করে বাতাসের মধ্যে এসে পড়েছে। তখন তারা সন্দেহ করলো নিশ্চয়ই কোনো একটা নিউক্লিয়ার প্লান্টে ঝামেলা হয়েছে। তারা তাদের নিউক্লিয়ার প্লান্টগুলো চেক করো না, আমাদের এখানে ঝামেলা নয়। রাশিয়া কিন্তু চেয়েছে, দেখতেছে যে এই সমস্ত কথাবার্তা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত রাশিয়া আর গোপন রাখতে পারে নাই। পরে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের নিউক্লিয়ার প্লান্টেই ঝামেলাটা হয়েছে, তাদের চেরনোবিল প্লান্টেই ঝামেলাটা হয়েছে। পরে বিশ্ববাসীকে বলতে বাধ্য হয়েছে রাশিয়া। এখন প্রশ্ন হলো, ঝামেলাটা হলো কেন? তার কারণটা হলো, যদ্দূর আমি জানি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা উইকেন্ড মানে ওদের কাছে ডেঞ্জারাস, ঈদ, উইকেন্ড মানে ওদের ঈদ, কথার কথা ঈদ। মানে ওরা করে কি, উইকেন্ডে সবাই চলে যায়, ঘুরতে চলে যায়, সবাই দূর দূরান্তে লং ড্রাইভে চলে যাচ্ছে, ঘুরতেছে, নাচতেছে, করে করে আবার মানে ওয়ার্কিং ডে যদি শুরু হয়, সুন্দর মতো ভদ্র ছেলে মতো কাজে যোগদান করে, এরকম একটা অবস্থা। ওদিনকে এরকম উইকেন্ড ছিল, সমস্ত বেশিরভাগ সায়েন্টিস্ট গুলো চলে গেছিল, মানে তারা মনে করছে ঠিক আছে চলে যায়। হঠাৎ করে টেকনিশিয়ানরা নাকি ছিল, যদ্দূর আমি জানি, আমার জানা ভুলও হইতে পারে, টেকনিশিয়ানরা নাকি ছিল, এবং হঠাৎ করে দেখা গেল ওখানে হিট বেড়ে যাচ্ছে,
প্ল্যান্টের ভিতরে হিট বেড়ে যাচ্ছে, এবং হিট বেড়ে যাচ্ছে, টেকনিশিয়ানরা খুঁজে পাচ্ছে না হোয়াট ইজ দ্য রিজন অফ দিস হিট, তারা খুঁজে পাচ্ছে না। একসময় সে নিউক্লিয়ার প্ল্যান্টে এই প্রচন্ড হিটের কারণে নিউক্লিয়ার প্ল্যান্টে বিস্ফোরণ হইল, এক্সপ্লোশন হইল, এবং রেডিয়েশন ছড়ায় গেল। এই নিউক্লিয়ার প্ল্যান্টে বিস্ফোরণ যেই কথা, আণবিক বোমার বিস্ফোরণ একই কথা, একই কথা, একই কথা, কিন্তু একই জিনিস, একে পুরা। আমরা, তুমি জেনে অবাক হবা, তোমাকে যদি আজকে কেউ জিজ্ঞাসা করে তুমি বলতেও পারবা সেটা কি বানাও। সেটা হলো তোমার অ্যাটম বোমা কি, একটা নিউক্লিয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার প্ল্যান্ট কি, একটা অ্যাটম বোমা। একই জিনিস, একদম সেম জিনিস। যাহাই অ্যাটম বোমা তাহাই নিউক্লিয়ার প্ল্যান্ট, যাহাই নিউক্লিয়ার বোমা তাহাই অ্যাটম বোমা, নিউক্লিয়ার একই জিনিস। তখন তাদের নিউক্লিয়ার প্ল্যান্টে বিস্ফোরণ কেন হলো, ওখানে একটা কারণটা পরে, কারণ টেকনিশিয়ানরা ছিল তারা ধরতে পারতেছিল। অনেকে বলে, কথার কথা বলে, যে ওখানে যদি একজন সায়েন্টিস্টও থাকতো হয়তো চেরনোবিলে এই বিস্ফোরণটা ঘটতো না। কেন? কারণটা হলো নিউক্লিয়ার প্ল্যান্টে যে আমরা হিট পাচ্ছি, 200 মেগা শক্তিটা পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি। এখন এটাকে সামলাইতে হয়, এটা পাইলেই আমার খুশি না আসার কারণ নাই। এই তাপ শক্তিটাকে আমাকে সামলাইতে হবে। কেমনে সামলাইতে হবে? আমি এখানে ঠান্ডা পানির সরবরাহ চালু রাখবো, যেটাকে ইংলিশে আমরা বলি কুলেন্ট সার্কুলেশন। কুলেন্ট সার্কুলেশন, ঠান্ডা পানির সরবরাহ আমরা চালু রাখবো। এই হিট সে ঠান্ডা পানিকে গরম করবে, গরম পানিটা এক জায়গা থেকে বের হয়ে যাবে। না হলে হিট কিন্তু আমার রয়ে যাবে ওখানে, আর হিট রয়ে যাওয়া মানে বিপদ। হিটকে কোনো অবস্থায় ওখানে রাখা যাবে না। কিন্তু কোনো কারণে হোক ওই কুলেন্ট সার্কুলেশনটা, চেরনোবিলের কুলেন্ট সার্কুলেশনটা বন্ধ হয়ে গেছে। চেরনোবিলের কুলেন্ট সার্কুলেশনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়াতে টেকনিশিয়ানরা নাকি ধরতে পারে নাই যে কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে। এবং বলা হয় একজনও যদি সায়েন্টিস্ট থাকতো, কথার কথা, এমনি তো বলে মানুষ, কত কথাই তো বলে, এই বিস্ফোরণটাকে ঠেকানো যায়। ঠিক আছে? তো এই যে 200 মেগা এটা আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য খারাপও বটে। এই 200 মেগা মেনটেন করতে হবে। উই হ্যাভ টু মেনটেন দিস 200 মেগা এনার্জি। এটাকে যদি কোনো কারণে আমি পানি দিয়ে পানির সরবরাহ, ঠান্ডা পানি, তাও কুলেন্ট সার্কুলেশন বলা হয়, সরবরাহ করে এই হিট যদি আমি বের করতে না পারি, এখন তোমাদের কাছে আমার যেটা প্রশ্ন হইল সেটা হলো, এই যে 200 মেগা যেটা পাইলাম, আচ্ছা, যেটা আমরা বলতে চাইলাম তোমাদের কাছে সেটা হলো, এই যে 200 মেগা এই শক্তিটা দিয়েই আমরা কারেন্ট বানাবো। কেমনে? এটাকে আমি ইয়েতে সরবরাহ করব, পানিতে সরবরাহ করব। পানি সেই তাপটা নিবে, নিয়ে বাষ্প হবে, সেই বাষ্প চলে যাবে কোনো একটা টানেলের ভিতর দিয়া, টারবাইনকে ঘুরাবে, টারবাইন ঘুরাইয়া ঘুরাইয়া আমরা কারেন্ট বানাবো। ওকে, এটা হলো আমাদের সেই নিউক্লিয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার প্ল্যান্ট মানে বিক্রিয়াটা কি ঘটে, নিউক্লিয়ার প্ল্যান্টে যে বিক্রিয়া ঘটে নিউক্লিয়ার বোমও একই বিক্রিয়া ঘটা হয়। ঠিক আছে? এবং অবশ্যই অ্যাটম বোম একটা নিউক্লিয়ার প্ল্যান্ট, একটা পারমাণবিক চুল্লি। অ্যাটম বোমও কিন্তু একটা এটা আমাকে মাস্টার্সের ভাই ভাই স্যার ম্যাডামরা জিজ্ঞেস করেছিল। মাস্টার্সের ভাই ভাই যে আহ, একটা নিউক্লিয়ার প্ল্যান্টের উদাহরণ দাও, এরকম ভাই ভাই জিজ্ঞাসা করেছিল। সেই নিউক্লিয়ার প্ল্যান্টের উদাহরণ হচ্ছে নিউক্লিয়ার বোম, একটা নিউক্লিয়ার প্ল্যান্টের উদাহরণ। আচ্ছা, তোমাদের কাছে বলতে চাই এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এরপরে চলে আসো, পরের প্রশ্ন লেখো, নিউক্লিয় ফিউশন, ফিউশন বিক্রিয়া কাকে বলে? ফিউশন, ফিউশন বিক্রিয়া, পরের সংজ্ঞা আমাদের, ফিউশন বিক্রিয়া কাকে বলে? চেয়ারনগর ইনশাল্লাহ আটকা দিতাম। লেখো, ফিউশন বিক্রিয়া কাকে বলে? আমরা মনে হয় লিখতে পারছি, ফিউশন বিক্রিয়া কাকে বলে। আচ্ছা,
ফিউশন বিক্রিয়া হলো ফিশনের উল্টাটা। ফিশনে কি হয়, যে একটা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, ভেঙে দুইটা হালকা মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হচ্ছে এবং প্রচুর শক্তি বেরোচ্ছে। পার ফিশন উইল গেট 200 মেগা বি অ্যাপ্রক্সিমেটলি উইল গেট 200 মেগা ইবি। এখন আসো ফিউশন বিক্রিয়া। বিক্রিয়াটা উল্টা লেখো, যে বিক্রিয়ায় দুটি হালকা মৌলের নিউক্লিয়াস, যে বিক্রিয়ায় দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয়, যে বিক্রিয়ায় দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, যে বিক্রিয়া, আমি আবার বলি, দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, না রিন্তি আটকায় নেই আমারটা ঠিক আছে বাজান, রূপান্তরিত হয় তাকে, এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয় এবং কি হয় ঝটপট বলতো, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে। ফিউশন। এবং ওই যে জিম বলে ফেলছে, সূর্যের মধ্যে নক্ষত্রগুলোর মধ্যে যে বিক্রিয়া ঘটতেছে, সেই বিক্রিয়াগুলো কিন্তু সবই হচ্ছে ফিউশন বিক্রিয়া। এবং তুমি জানো, আমিও জানি, সূর্য কিন্তু একটা বড় সড়ো হাইড্রোজেন বোম। সূর্য কিন্তু একটা বড় সড়ো কি বোম বলতো, হাইড্রোজেন বোম। বুঝতে পারছি? অতএব হাইড্রোজেন বোম যেই কথা, সূর্য কিন্তু একই কথা। ঠিক আছে? এখন এই বিক্রিয়াটা এটা কি, যেমন 21H এটাকে বলা হয় ডিউটোরিয়াম, প্লাস 31H এটাকে বলা হয় টিট্রিয়াম, মিলে তৈরি হলো একটা হিলিয়াম 2, সাথে একটা নিউট্রন তৈরি হলো, প্লাস 17.6 ইবি, 17.6 মেগা ইবি শক্তি বের হবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, আমি আবার সংজ্ঞাটা বলি, যে বিক্রিয়ায় একটি ভারী মৌলের, দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয়, যে বিক্রিয়ায় দুটি হালকা মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। 17.6 মেগাবি কম না। এই বিক্রিয়াকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলে। ডিউটোরিয়াম প্লাস ট্রিটিয়াম মিলনা নতুন নিউক্লিয়াস ফর্ম করবে, সেটা হচ্ছে হিলিয়াম, সাথে একটা নিউট্রন থেকে যাবে এবং 17.6 মেগা ইবি শক্তি নির্গত হবে। শক্তি কেন নির্গত হচ্ছে, কি তার জবাব? জবাবটা হলো, আগের জন্য একই জবাব হবে, বিক্রিয়ার এই অংশের ভর এবং বিক্রিয়ার এই অংশের ভর সমান না। সমান না। মনে করো বিক্রিয়ার এই অংশের ভর হচ্ছে m1, বিক্রিয়ার এই অংশের ভর হচ্ছে m2, তাহলে ডেল m ইকুয়াল টু হবে m1 মাইনাস কত বলতো, m2। m1 টা বড়, m2 টা ছোট, তাহলে ডেল m ইকুয়াল টু হবে m1 মাইনাস m2। তাহলে এই যে হারানো ভর, এই হারানো ভরটাই হবে শক্তি, সেটা হলো ডেল m c স্কয়ার। এই হারানো ভরটাই হবে শক্তি, সেটা হলো ডেল m কি বলতো, c স্কয়ার। বুঝতে পারছি? ঠিক একই রকম ভাবে ওই যে ইউরেনিয়ামের বেলায়ও সে একই কথা, বিক্রিয়ার বাম অংশের ভর বিক্রিয়ার ডান অংশের ভর সমান না, ডান অংশের ভর একটু কম। তাহলে এই যে হারানো ভর হইল, এই হারানো ভর, this losing mass will be converted to energy and we can calculate the amount of energy by that losing mass. The equation is del m c square. Del m is the losing mass, c is the velocity of light, and I can get this energy in joule unit, but I can convert this energy in EB unit or in mega EB unit. My dear students, okay? তাহলে এটা হলো ফিউশন বিক্রিয়া, আগেরটা ছিল ফিশন,
এটা ফিউশন না, আটকায় নাই, কি ব্যাপার? এখানে এনার্জি ইজ কনভার্টিং, ম্যাস ইজ কনভার্টেড টু এনার্জি। এবং এই ম্যাসটা কোত্থেকে আসলো? ওই যে তার ভিতরে বাইন্ডিং এনার্জি ছিল, বাইন্ডিং এনার্জিটাই এই এনার্জিটা আসতেছে। ঠিক আছে, M1 অলওয়েজ বেশি হবে, M1 অলওয়েজ বেশি হবে হৃদয় আব্দুল্লাহ, হ্যাঁ M1 অলওয়েজ বেশি হবে, আদারওয়াইজ এনার্জি ক্যান নট বি ফাউন্ড। আচ্ছা, তাহলে এইবার চলে আসো আমাদের কি বিক্রিয়া, তারপর লেখো। এরপর লিখবা হচ্ছে আমাদের কি বলতো, শৃঙ্খল বিক্রিয়া, পরের সঙ্গে আমাদের শৃঙ্খল বিক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি চেইন রিয়াকশন। একটু খেয়াল করে দেখো, 10n প্লাস 235u92 সমান সমান 236u92 ভাঙলো 141 বেরিয়াম 56 প্লাস 92 ক্রিপ্টন 36 প্লাস 310n, এই যে তিনটা নিউটন বের হলো জরুরি, প্লাস 200 মেগা ইবি অ্যাপ্রক্সিমেটলি। এই যে তিনটা নিউটন বের হইল ফ্রম দ্যাট রিয়াকশন, হ্যাঁ ফ্রম দ্যাট বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা বের হইল এবং এই তিনটা নিউটন যে বের হইল, তাহলে তোমরা আমাকে বলো তো এই তিনটা নিউটন কি করবে? আরো তিনটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করবে, আরো তিনটা ইউরেনিয়াম নিউক্লিয়াস আঘাত করে প্রতিটা থেকে তিনটা বের করবে, 9টা 3 3 27টা হবে, 27টা আরো তিনটাকে করবে, আরো 27টাকে করবে, 3 27-এ কত হয়? 81টা বের হবে, এরকম বলবে। যেমন একটা নিউটন দিয়ে আমি পাইছি কয়টা? 3টা পাইছি। এই একটা কি আবার 3টা বানাবে, এটা আবার 3টা বানাবে, এইটা আবার 3টা বানাবে, এইটা 3টা বানাবে, এইটা 3টা বানাবে, এরকম 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 এরকম। আমি আর গেলাম না বাজান, ডিস ডিস ডিস। তার মানে এই যে বিক্রিয়াটাকে আমরা দেখলাম, এই বিক্রিয়াটা কি বলা হচ্ছে? শৃঙ্খল বিক্রিয়া। হ্যাঁ, রিয়েকশন পড়তে হবে, রিয়েকশন কিন্তু পরীক্ষা আসে সিলবি, পরীক্ষা আসবে কিন্তু। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলতো, শৃঙ্খল বিক্রিয়ার সংজ্ঞাটা কি লেখো? যে বিক্রিয়া একবার চালু হলে, চেইন রিয়াকশন, ইয়েস লেখো, যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালিয়ে নেওয়ার জন্য, যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালিয়ে নেওয়ার জন্য নতুন করে শক্তি সরবরাহের, এই প্রথম একটা ছবি আমি ভালো আঁকলাম, নতুন করে শক্তি সরবরাহের কোনো প্রয়োজন হয় না। যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালিয়ে নেওয়ার জন্য নতুন করে শক্তি সরবরাহের কোনো প্রয়োজন হয় না, সেই বিক্রিয়াকে শৃঙ্খল বিক্রিয়া বলে। তাকে কি বলে? ঝটপট বলো তো। শৃঙ্খল বিক্রিয়া বলে। আমরা মনে হয় লিখতে পারছি। যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালিয়ে নেওয়ার জন্য নতুন করে শক্তি সরবরাহের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলি? ঝটপট বলো তো। তাকে আমরা বলি হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। আমরা লিখতে পারছি কিনা বলো। হ্যাঁ, রাকিব ইসলাম একটু মনোযোগ দিয়ে শোনো, হয়তো আমরা চ্যাপ্টার 8-এ পড়াবো। এই যে বললো শক্তিকে ভরে রূপান্তর করা যায়, বিশাল প্রশ্ন। অলরেডি অলরেডি শক্তিকে ভরে রূপান্তর করা যাচ্ছে, বাট মেসিভ আকারে না, এটা যাচ্ছে, আন্ডার অবজারভেশন। ভরকে যদি শক্তিতে রূপান্তর করতে পারি আমরা, বিপ্লব হয়ে যাবে। তুমি চিন্তা করো, তুমি ভর, তোমাকে আমি এনার্জি বানাই দিলাম, আবার তোমাকে আবার ভরে কনভার্ট করলাম,
না, অ্যাটম ঘটে তখন তবে ফিউশন ঘটে বুঝলাম না কিছু। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি শেষ করে আসি। তাহলে শৃঙ্খল বিক্রিয়ার সংজ্ঞা হয়ে গেল এবং এই সংজ্ঞার সাথে সাথে আমাদের চ্যাপ্টার শেষ। আমাদের চ্যাপ্টার শৃঙ্খল বিক্রিয়া যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালিয়ে নেওয়ার জন্য নতুন করে শক্তি সরবরাহের প্রয়োজন হয় না, তাকে শৃঙ্খল বিক্রিয়া বলে। এখন তোমাদেরকে আমি যে উদ্দীপকটা করাতে চাচ্ছি, উদ্দীপকটা আগে তোমাকে আমি বলি, লিখতে পারো না, বোর্ডে আসে উদ্দীপক লিখতে পারো, বাট আমার মনে হয় তোমাদের মধ্যে সবাই উদ্দীপকটা করতে পারবা। কি আছে দেখো, আমি উদ্দীপকটার মধ্যে কি বলছে, আমি অঙ্কটা মানে উদ্দীপকটা মনে হয় না আমার সলভ করাইতে হবে, তার আগে তোমরা পারবা, আমার মনে হচ্ছে তাই। দেখো কি বলছে এখানে, 10N235U92 সমান সমান আসলো 141 বেরিয়াম 56 প্লাস 92 ক্রিপ্টন 36 প্লাস 310N প্লাস কত বলো তো, ই দিলাম, এবার এনার্জি দিলাম না, ই দিলাম। আচ্ছা, এখন এগুলা সবার ভর দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে, এইটার ভর দেওয়া আছে, এইটার ভর দেওয়া আছে, এইটার ভর দেওয়া আছে, সবগুলার ভর দেওয়া আছে এএমইউ এককে, প্রবলেম নাই। আবার ইয়ার দেওয়া আছে এম এন নিউটনের ভর দেওয়া আছে। দিয়া কি বলছে দেখো তো, ফার্স্টে বলছে বিক্রিয়াটির ভর ত্রুটি বের করো, বলো পারবা না? তুমি এই অংশের ভর বের করবা, আবার এই অংশ এইটার ভর বের করবা। ধরো এটার ভর পাইলাম m1, তাহলে এটার ভর কত m2, তাহলে ভর ত্রুটি ডেল m সমান সমান হবে m1 মাইনাস m2। মানে এই প্রশ্নের সি নাম্বারে ছিল যে ভর ত্রুটি বের করো। তাহলে এগুলো সবার ভর দেওয়া আছে, ইউরেনিয়ামের আস্ত নিউক্লিয়াসের ভর দেওয়া আছে অঙ্কে, বেরিয়ামের আস্ত নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, ক্রিপ্টনের আস্ত নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, একটা নিউট্রনের ভর দেওয়া আছে, একটা প্রোটনের ভর দেওয়া আছে, সবার ভরই দেওয়া আছে। তাহলে তুমি আমাকে ঠান্ডা মস্তিষ্কে জানাও তো বাজান, তুমি কি চাইলে বিক্রিয়ার বিক্রিয়ার ভর ত্রুটি বের করতে পারবা না? পারবা। কেমনে? বাম পাশের ভর বের করবা আলাদা করে, লিখবা বিক্রিয়ার বাম অংশের ভর ডিসম, তারপর লিখবা বিক্রিয়ার ডান অংশের ভর ডিসম, অতএব ভর ত্রুটি ঠিস ডেল ইকুয়াল টু হয়ে যাবে। এইবার ডি নাম্বারে দেখো কি বলতে পারে। ডি নাম্বারে বলতে পারে এরকম, আমি তোমাকে আমার এখানে লেখা নাই, ডি নাম্বারে বলতে পারে বিক্রিয়া, দেখো এমন বলতে পারে যে বিক্রিয়ায় উৎপন্ন শক্তির, একটু লেখার দরকার নেই, লেখার দরকার নেই, বিক্রিয়ার বিক্রিয়ার উৎপন্ন শক্তি মানে ই বের করতে পারবো আমরা, কেমনে বের করবো দেখাবো। উৎপন্ন শক্তির 10% বা অমুক পার্সেন্ট অমুক নিউক্লিয়াসকে ভাঙতে পারবে কিনা মতামত দাও। গতকাল আমরা দেখাইলাম না 200 মেগা ইবির একটা গামা হিলিয়াম হিলিয়াম না ডিউটেরিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে পারবে কিনা মতামত দাও। একদম সেম অঙ্ক থাকবে। তাহলে বিক্রিয়ার উৎপন্ন শক্তি তুমি বের করবা কি করে? বিক্রিয়ার উৎপন্ন শক্তিটা বের করবা কি করে ও বাজার? ফার্স্টে তুমি বের করছো এই অংশের ভর, এরপর বের করছো এই অংশের ভর, বিয়োগ করে পেয়ে যাচ্ছ হারানো ভর, লুজিং ম্যাস, এটাই হচ্ছে ভর ত্রুটি। আর এই ভরটাই, হারানো ভরটাই কিসের রূপান্তর হবে? শক্তিতে। তাহলে বিক্রিয়ায় উৎপন্ন শক্তি হবে ই সমান সমান ডেল এম সি স্কয়ার। সেটা ফার্স্টে জুল আসবে, তারপরে ওকে তুমি ইবিতে নিবা, তারপরে তুমি ওকে মেগা ইবিতে নিবা, তারপরে তুমি বলতে পারবা যে এই বিক্রিয়া শক্তি, এই শক্তিটার এত অংশ, এই শক্তির এত অংশ অমুক নিউক্লিয়াসকে ভাঙতে পারবে কিনা। তাহলে ওই নিউক্লিয়াসের আবার বন্ধন শক্তি বের করবা। বন্ধন শক্তি গতকাল শিখাইছি কেমনে বের করে, ওই যে ডিউটেরিয়ামের বন্ধন শক্তি, ঠিক আছে না বলো? তাহলে হয়ে যাবে সোজা, একদম পানির মতো। বন্ধন শক্তির অঙ্ক পানির মতো সোজা, শুধুমাত্র একটু কষ্ট করতে হয়। এইটার ভর বের করো, এটার ভর বের করো, বিয়োগ করো, হারানো ভর, এই হারানো ভরটা হচ্ছে ভর ত্রুটি,
তারপরে শক্তি বের করবা, এই শক্তি দিয়ে আবার অমুক নিউক্লিয়াসকে আঘাত করলে উহা ভাঙবে কিনা ডিসম, বুঝছে? চ্যাপ্টার আমাদের শেষ। এখন নেক্সট আমরা চ্যাপ্টার শুরু করব হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স। এই চ্যাপ্টারটা পড়াইতে একটু সময় লাগবে। মডার্ন ফিজিক্স মানে কি, এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আইনস্টাইনের অংশ, আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি অংশ আছে একটা, আর একটা অংশ হলো রিয়েল মডার্ন ফিজিক্স, মানে ফটোতড়িৎ ক্রিয়া, তারপরে তোমার ওই যে ডি ব্রগলি ইকুয়েশন। চ্যাপ্টার 6 বাকি ছিল না। সেমিকন্ডাক্টর সহজ বলেন না, এই যে আব্দুর রহমান আইডি থেকে বলতেছি, সেমিকন্ডাক্টরকে সহজ বলবেন না, তেল মানে জানটা বাড়বে। সেমিকন্ডাক্টর এত সহজ না কিন্তু। জি না, সেমিকন্ডাক্টর পড়াবো আমরা সবার লাস্টে। এখানে কিছু জটিলতা আছে, মেলা জটিলতা আছে, এটা কোনো অবস্থায় সহজ না। না না, আমরা সহজগুলো পড়াবো। আচ্ছা, আমরা আমরা যেটা করব আমি বলি, আমরা যেটা করব আমি একটু বলি, রিফা বা অন্যরা যারা বলতেছ, সেটা হলো সেটা হইল যে আমরা খুব মজা করে পড়ব। যেমন যমজ বোন বা যমজ ভাই, একজনকে পাঠায় দিলাম আমি মহাশূন্য জানে, সে মহাকাশ ভ্রমণে ঘুরে আসলো, দেখবো তার আর যমজ নাই, বড় হইয়া গেছে, ছোট হয়ে গেছে, ছোট ভাই বড় হইয়া গেছে। হাজবেন্ড ওয়াইফ বয়সের ব্যবধান ছিল 5, হাজবেন্ড চলে গেছে মহাকাশ ভ্রমণে, 5 বছর মহাকাশে কাটা এসে দেখে তার হাজবেন্ড মানে তার ওয়াইফ তার বয়সের সমান হয়ে গেছে। এই টাইপের কিছু মানে আশ্চর্যজনক ম্যাথ আমরা করাবো। তারপর আমরা করাবো যে আমাদের উদ্দীপক, মনে করো উদ্দীপক আসছিল যে একটা কাসিমকে এক গ্রহ থেকে নাসা আরেক গ্রহে পাঠাচ্ছে, কাসিমটা জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা মতামত দাও। দেখা গেল নিউটনিয়ান মেকানিক্স ফলো করলে সে জীবিত অবস্থায় পৌঁছায় না, বাট আইনস্টাইন মেকানিক্স ফলো করলে সে জীবিত অবস্থায় পৌঁছায়। এরকম কিছু ম্যাথ আমরা করাবো, মানে খুব মজার ম্যাথ। কঠিন ম্যাথগুলো আমরা করাবো না, মজা পাবো ইনশাল্লাহ। না, আমরা সহজগুলোই পড়াবো। চিন্তা করুন, টাইম ট্রাভেল, এই যে টাইম ট্রাভেল পড়াবো, আর কিছু মনোযোগ মানে ইনস্টার থেকে পড়তে আসছে মেবি। আচ্ছা, কল্পনা চাওলার মতো, মানে কল্পনা চাওলার বার কিনা, আচ্ছা যাই না। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 8 শুরু করব। ঠিক আছে, অ্যাস্ট্রোনমি তো পড়াবোই বাজান, আগে আমরা মূল অংশটা শেষ করে আসি। চ্যাপ্টার 8 পড়াবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এবং আস্তে আস্তেই পড়াবো, সমস্যা নাই। ঠিক আছে, আর তোমাদের বাজান যাদের একটু পেমেন্টটা বাকি আছে একটু মনোযোগ সহকারে শোনো, এখন অনেক বাকি, আমি কি করবো বুঝতেছি না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ।